স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রাকৃতিক আর রাজনৈতিক দুর্যোগ সামলে একসময়কার তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ স্বনির্ভরতার পথে অনেকটা এগিয়ে চলেছে। 2012-13 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট তা আরও একবার জানান দিয়ে গেল। এই বাজেটে মোট ব্যয়ের 58% যোগান দেবে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড। এতে আজ করা যায় আমাদের বাজেট এখন আর বৈদেশিক ঋণ অনুদান নির্ভর নয়। তারপরে অভিযোগ, বিদেশিদের পরামর্শ নেয়, দেশের জন্য কিছু নেতিবাচক বিষয় চলে এসেছে এই বাজেটে। খোদ রাজস্ব নীতির বেলায় এমন অভিযোগ আছে। অন্যদিকে জাতীয় বাজেটে রপ্তানি খাতে উৎসে কর এবং ব্যক্তি শ্রেণীর কর হার বাড়ানোর বিষয়টি ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদেরা। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। 2012-13 অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত? করের বোঝা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর চাপানোর প্রবণতা কেন? রপ্তানির উপর উৎসে কর দ্বিগুণ করার কারণ কি? কালো টাকা বিনিয়োগে আসার সম্ভাবনা কতটুকু? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক এবং টুইটারে। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আয়কর আইনজীবী সংসদ সদস্য জনাব শাহ জিকরুল আহমেদ খোকন, আছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম 2 কর অঞ্চলের কর কমিশনার অপূর্বকান্তি দাস, রাজশাহী থেকে ব্যবসায়ী তৌফিকুর রহমান লাবলু এবং খুলনা থেকে আরেকজন ব্যবসায়ী শেখ মোহাম্মদ আবু হানিফের সাথে। স্বাগত আপনাদের। খোকন ভাইয়ের কাছে প্রথম প্রশ্নটি যথারীতি সবচেয়ে পপুলার প্রশ্নটিতে যাই আমরা। কালো টাকা সাদা, যে আগের মতোই এবারও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী ফোরামের এর বিরোধিতা করছে, তাও যথারীতি, কিন্তু বিনিয়োগ বাড়ানোর কথা বলে যা তা রাখা হচ্ছে এরকম একটি কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে এর মাধ্যমে যে অর্জন তা আসলে খুবই কম। তো এই সুযোগ রাখার দরকার কি? অপ্রদর্শিত টাকা যাদের আছে তাদের শনাক্ত করে মুদ্রানীতি অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ নেয় না কেন, বা সরকার উদ্যোগ নিতে বাধা কোথায়? ধন্যবাদ। আমি প্রথমেই আপনার প্রথম কথার বিরোধিতা করছি। এটাকে আমরা কালো টাকা বলি না, আইনের চোখে এটি অপ্রদর্শিত অর্থ, যার শেক্সপিয়ার বলছেন গোলাপকে যে নামে ডাকে, বৈধ আয় রয়েছে, অথচ যে কোনো কারণেই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই টাকাটা প্রদর্শন করা হয় নাই। সেটাকে বলা হয়েছে যে গত 5 বছর বা 6 বছর অবধি নির্ধারিত হারে, রেট কিন্তু কমায়নি সরকার, নির্ধারিত হার প্লাস ওই ট্যাক্সের উপরে 10% পেনাল্টি দিয়ে এই অপ্রদর্শিত আয়টি দেখানো যাবে। আর একটি কথা বলে রাখি, কালো টাকা সাদা যদি বলতেই হয় আমাকে, তাহলে শেয়ার মার্কেটে যে বিনিয়োগ, সেখানে কিন্তু আরও 1 বছর বাড়ানো হয়েছে, যে 10% ট্যাক্স দিয়ে তারা এই অপ্রদর্শিত টাকাটা তারা প্রদর্শন করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে বৈষম্য থাকতে পারে। কিন্তু এই বছর সরকার যেটি করেছেন, এটিকে কোনো অবস্থাতেই কালো টাকা সাদা করার মধ্যে পর্যায়ে পড়ে না। এবং আমি মনে করি এটা ওই সেকশন 93 আয়কর অধ্যাদেশের, সেটা রিওপেনের মাধ্যমে এটা করা যেতে পারত, কিন্তু সেখানে একটু বাধা সৃষ্টি করেছে। কাজে আমি প্রথমেই বলবো যে সরকার যে উদ্যোগটি নিয়েছে, এতে আমি ব্যবসায়ীদের সাথে একমত পোষণ না করে বলতে চাই যে রেটটা আর একটু কমানো উচিত ছিল। এই কারণে যে কোনো বিদেশি যদি বাংলাদেশে এসে আমার ইনভেস্টমেন্ট করে, একটা ইন্ডাস্ট্রি করে, তাহলে তার ইনভেস্টমেন্টের উপরে কিন্তু 1 পয়সা ট্যাক্স দেওয়া লাগে না। তো সেই জায়গায় কম্পিটিশনে টিকে রাখার স্বার্থে আমাদের উচিত ছিল, বা বর্তমান সরকারের উচিত ছিল, যে মানুষের ওই যে নৈতিকতার কথাগুলি, যারা রাত্র 12টার পরে সমালোচনা করেন, যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সমাজে, বা যারা বিশিষ্টজন বলে পরিচিত সুশীল সমাজের মানুষগুলি, তাদের সাথে একমত না হয়ে এই সরকারের উচিত ছিল ওই শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে যেমন 10% ট্যাক্স আছে, ইন্ডাস্ট্রি করলে পরে সেটাও একটা কম রেটে ট্যাক্স নিয়ে, এখানে নৈতিকতার প্রশ্ন নয়, এখানে দেশকে বাঁচাবার প্রশ্ন এবং এমপ্লয়মেন্টের প্রশ্ন। সরকার ইচ্ছা করলে কিন্তু 20,000 লোককে চাকরি দিতে পারবে না, কিন্তু একটা ইন্ডাস্ট্রি যদি করা হয়, 100 ইন্ডাস্ট্রি করা হলে সেখানে 20,000 কেন 1 লক্ষ লক্ষ লোকের চাকরি দেওয়া সম্ভব। কাজে সেই জন্য আমি এটাকে সমর্থন করি, এবং আমি মনে করি ট্যাক্সের রেটটা একটু বেশি হলেও এই সুযোগটা রাখাতে অন্তত ব্যবসায়ীরা, ইনভেস্টার যারা, তারা একটু হইলেও এখানে তারা পাবে। জনাব আব্দুল মজিদ, আপনি কি এই বিষয়টির সাথে একমত পোষণ করেন? আমি কিছুটা ভিন্নমত এই অর্থে, প্রথম অংশে ঠিকই আছে যে এবারে যেটি করা হয়েছে এটি একটা বিশেষভাবে লক্ষণীয়, কিন্তু যে বাজেট বক্তৃতায় কিন্তু এ ব্যাপারে কোনো উল্লেখ নেই, অর্থাৎ লিখিতভাবে কোনো প্রস্তাব পেশ করা হয়নি, কিন্তু অর্থ
আইনের ভিতরে বলা হয়েছে যে 19-এর একটা ধারা করে দিয়ে সেখানে বলা হয়েছে, কিন্তু এটা মাননীয় অর্থমন্ত্রী পরও বলেছেন এটার একটা রিড্রাফটিং লাগবে, একটা রিফর্মুলেশন লাগবে। কেননা এখানে যদি ওই স্টক মার্কেটের ওই সুযোগটা যদি রাখা হয় তাহলে এখানে প্রোভাইডেড দ্যাট বলে ওইটাকে আলাদা করে তারপর এটা বলতে হবে। আর একটা জিনিস আনতে হবে, 128-এর 1 ধারায় এই যে পেনাল্টি ফর দিস যেটা আমাদের অলরেডি প্রভিশন আছে, সেই প্রভিশনটাকেও একটা ক্রস রেফারেন্স হিসেবে এখানে আনতে হবে, এটা একটু রিড্রাফটিং করা লাগবে আর কি। এখন বিষয়টা হচ্ছে যে আমি অন্যভাবে দেখি যদি এই সুযোগ সুবিধা দেওয়ার ফলে টাকা যদি অর্থনীতিতে আসে এবং সেটি যদি যথাযথ খাতে ব্যবহৃত হয় সেটা অবশ্যই ভালো। কিন্তু একথাও ঠিক, আমরা যাকে অপ্রদর্শিত বলছি, আমরা আসলে আইনে কিন্তু কোনো কালো টাকা সাদা টাকার কথা লেখা নেই। অপ্রদর্শিত অর্থ বলছি এটা প্রদর্শিত হোক আর না হোক ব্যবহার কিন্তু হচ্ছে। শুধু বিষয়টা পার্থক্য হবে এই যে এটা ঘোষণা করলে অর্থনীতিতে এটা খুব স্পষ্টভাবে এসে গেল, আর দ্বিতীয় হচ্ছে আমরা এর থেকে একটা রাজস্ব পাচ্ছি। রাজস্ব পাওয়ার ব্যাপারটা রাজস্ব না দিয়ে ব্যবহার হচ্ছে, এর বিরুদ্ধে অঘোষিত থাকছে। এর বিরুদ্ধে যে যুক্তিটা আসছে সেই যুক্তিটা অনেকটা এরকম যে আপনি যদি খুব সহজে এই টাকাটাকে মূল অর্থনীতিতে ঢুকতে দেন তাহলে সেটা আরো উৎসাহিত করবে কিনা যে আরো অনেক লোককে টাকা অপ্রদর্শিত রাখতে। না, সেটা তো অবশ্যই, কারণ এখানে আরেকটা বিষয় আছে, যিনি রেগুলার ট্যাক্স দেন, জি, প্রতি বছর যথাযথ হিসেব মিলিয়ে দেন, তিনি নিরুৎসাহিত হতে পারেন এই ব্যবস্থায় যে আমি কিছুদিন না দিলে পরে দিতে পারি সহজভাবে। কিন্তু এবার কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের 128-এর 1 ধারায় কিন্তু বছর বছর কিন্তু ওই পেনাল্টি করার প্রভিশন আছে। এটা বিশেষ করে 2008-এর অর্থ আদেশ, কারণ তখন তো পার্লামেন্ট ছিল না, অর্থ আদেশে এই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে। কারণ আগে এই পেনাল্টিটা ছিল 0 থেকে 250% পর্যন্ত পেনাল্টি করার প্রভিশন ছিল এবং ডেপুটি কমিশনারের তার একটা পাওয়ার ছিল। তাই এটাই 2008 সালের অর্থ আদেশে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে জিনিসটাকে একটা ফর্মালাইজড করা হোক, যে প্রতি বছরের পুরাতন কেসের ক্ষেত্রে ট্যাক্স প্লাস 10%, সেটারই একটা অংশ হিসেবে কিন্তু এবার বলা হয়েছে। তো সুতরাং এখানে জরিমানার ব্যাপারটা এসেছে, কিন্তু দেখতে হবে আমরা যদি গত কয়েক বছরের অভিজ্ঞতার থেকে দেখি আসলে কিন্তু খুব বেশি অর্থ এই ঘোষণা দেওয়ার পরেও কিন্তু খুব বেশি আসলে আসে নাই। তো সেই জন্যেই এটা ওনারা ওইভাবেই বিবেচনা করা হয়েছে যে আমি পেনাল্টিও নেব, আবার এটার একটা সুযোগও অবারিত করে রাখার একটা ব্যাপার। তবে এর জন্য রিড্রাফটিং হবে, এখানে শর্তের কথা বলতে হবে, এটার অন্য কোনো কনসিকুয়েন্স হবে কিনা সে কথাগুলো এখানে আসতে হবে। কেননা অর্থ আইনে, ড্রাফট অর্থ আইনে 19-এর যেগুলো বলা হয়েছে সেটা অনেকটা মনে হয়েছে যে ঢালাওভাবে সকলকেই এবং সকলের জন্য, এটা ইট মে গো ইন এ ডিফারেন্ট মেসেজ। তো সেটা ওনারা ড্রাফট করবেন, মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। ডক্টর মুজিবুর রহমানের কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি দুটি অংশ রয়েছে, যে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রথম অংশে আছে এরকম যে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন যারা অধিকতর সম্পদ সৃষ্টি করেছেন তারা কর দিতে চান না। এক্ষেত্রে আমরা জানতে চাইবো যে এইটা যদি ব্যর্থতা হয় এই দায় এনবিআর বা ট্যারিফ কমিশনের উপর বর্তায় কিনা খানিকটা। আর দ্বিতীয় যেটি জানতে চাইবো সেটি হলো যে একটি নির্দিষ্ট মূল্য কোনো একটি পণ্য আমদানি করার পর ট্যারিফ কমিশন তার উপর একটি বাড়তি মূল্য বা ট্যারিফ মূল্যটা একটু বাড়তি দেখা যায়, যেটা পরোক্ষ কর হিসেবে আমরা সবাই এটার আক্রান্ত হই। এই দুটি জিনিসকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার প্রথম প্রশ্ন যেটা আপনি করলেন যে যারা বেশি বিত্ত অ্যাকুমুলেশন করেছেন বা ক্যাপিটাল অ্যাকুমুলেশন করেছেন তারা ট্যাক্স দিতে চান না। আসলে এটা পৃথিবীব্যাপী এটা একটা অনগোয়িং ডিবেট। আপনি যদি ইউনাইটেড স্টেটসের ইকোনমির দিকে তাকান তাহলে দেখবেন যখন রিপাবলিকানরা পাওয়ারে আসে তাদের স্লোগানই থাকে যে যারা বিত্তবান তারা বিত্ত সৃষ্টি করে, সুতরাং ওদের ট্যাক্স কমাও। আর যখন ডেমোক্র্যাটরা আসে তখন তারা বলে না, বিত্তবানকে ট্যাক্স করে ওই টাকা নিয়ে এসে তুমি জনহিতকর কাজে এবং পাবলিক সার্ভিসে লাগাও। এই অনগোয়িং ডিবেটের কোন দিকে আপনি যাবেন দ্যাট ইজ এ ম্যাটার, এখনো অর্থনীতি এটাকে ডিসাইড করতে পারে নাই। হোয়েদার যে বিত্তওয়ালা যদি বিত্তকে আরো অধিক বিত্ত সৃষ্টি করে অধিক ইনভেস্টমেন্টে নিয়ে যায়, দ্যাটস গুড ফর ইকোনমি, বাট অ্যাট দি সেম টাইম আপনাকে যদি ইকুইটেবল ডিস্ট্রিবিউশনও সমাজে না থাকে তাহলে দ্যাট ক্রিয়েটস এ স্ট্রং ইমব্যালেন্স।
তো সেই কথাটি মাননীয় অর্থমন্ত্রী আমার মনে হয় সম্ভবত বলতে চেয়েছেন, বাট ইন এ ডিফারেন্ট, উনি যেভাবে এক্সপ্লেইন করেছেন জিনিসটা হয়তো আরেকটু 2 লাইন যোগ করে এক্সপ্লেইন করলে পারে জিনিসটা ভালো হতো। আমাদের মতো দেশে আসলে কি করা উচিত? আমাদের মতো দেশে আমি মনে করি যেখানে আপনি প্রায় অ্যারাউন্ড 40% লোক একেবারেই বিত্তহীন, সুতরাং আপনাকে বিত্ত একদিকে যেমন বিত্তবানদের কাছে যদি বিত্ত থাকে তাহলে দ্যাট উইল কাম ইনটু ইনভেস্টমেন্ট, এটাও যেমন ঠিক কথা, আবার অন্যদিকে যদি আপনি সেখান থেকে কিছু বিত্ত নিয়ে এসে আপনি যদি সাধারণ মানুষের ভিতরে সোশ্যাল ওয়েলফেয়ারের যে নেটওয়ার্ক আছে সেটাকে যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে বিত্তহীনের সংখ্যা আরও বাড়বে। তো সুতরাং আমি মনে করি যে আমাদের দেশে একটু প্রোগ্রেসিভ টাইপ ট্যাক্সই হওয়া উচিত, যে বিত্তবানরা আসলে বেশি ট্যাক্স দেওয়া উচিত, কারণ আমাদের নিজস্ব ডোমেস্টিক রিসোর্স বেসটা খুব কম, খুব শ্যালো এখনো পর্যন্ত। সুতরাং এক জায়গায় বিত্ত অ্যাকুমুলেটেড হয়ে যদি যায় তাহলে আপনার শরীরের সমস্ত রক্ত মাথায় ওঠার মতো হবে। তো শরীরের সমস্ত রক্ত যাতে মাথায় না ওঠে এবং সারা শরীরে যাতে এটা প্রভাবমান থাকে সেই জন্য একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমি অর্থমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে মোটামুটি একমত, উইথ সাম এক্সপ্লেনেশন যেটা আমি এখন আপনাকে দিলাম। এটা দিলে জিনিসটা ওইভাবে মনে হতো না যে না ওদের উপরে করের ভার বেশি চাপানো হচ্ছে। দিস ইজ এ প্রোগ্রেসিভ টাইপ অফ ট্যাক্সেস। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন সেটা হলো যে এটা দেখেন, ট্যাক্স যখনই আপনি বসাবেন, যার উপরেই বসান, যত প্রোগ্রেসিভ ট্যাক্সই আপনি বসান তখনই একটা প্রশ্ন ওঠে যে আমার উপরে ট্যাক্সটা বেশি হয়েছে। তা আমাদের দেশে দেখুন এখন আমরা ট্যাক্সের কি করেছি, আমরা একটা ব্যান্ড করেছি, হাইয়েস্ট ব্যান্ড হলো আমাদের দেশে 25%। আমরা সম্প্রতি আমরা যেগুলো কতগুলো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যখন কমে যাচ্ছিল এবং এক্সচেঞ্জ রেট যখন লাভ দিয়ে 1 বছরে প্রায় 15% বেড়ে যাচ্ছিল, তখন আমাদের সঙ্গত কারণেই আপনার কিছু যেগুলো আমাদের সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় নয় সেই সমস্ত জিনিসের উপরে ট্যাক্স বসানো এবং তার যাতে তার কনজামশনটা কমে, তার ডিমান্ডটা একটু কমে, ওই হারে যে ইম্পোর্টটা কমে, সেই জন্যে এখানে কিছু রেগুলেটরি ডিউটি বসানো হয়েছিল। বাট আপনি আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এই বাজেটের ভিতরেও দেখবেন আপনি, দেয়ার ইজ এ ক্লিয়ার মেসেজ যে সমস্ত ক্যাপিটাল গুডস, মেশিনারিজ, ইন্টারমিডিয়েট ইনপুটস এবং র মেটেরিয়ালস যেগুলো আমাদের দেশের ডোমেস্টিক এমপ্লয়মেন্ট বেস ক্রিয়েট করবে, শিল্প কারখানা সৃষ্টি করবে এবং সাধারণ মানুষ যে সমস্ত বিষয়গুলো ভোগ করবে, যেমন ধরেন তেলের উপরে ট্যাক্স কমানো হয়েছে, অন্যান্য জিনিসের উপরে ট্যাক্স, সাধারণ মানুষ যেগুলো, চালের উপরে তো নাই, গমের উপরে তো নাই, মিল্কের উপরে কমানো হয়েছে, কিন্তু পক্ষান্তরে লাক্সারি গুডসের উপরে একটু বাড়ানো হয়েছে। দুধ সম্পর্কে একটা বক্তব্য হচ্ছে যে দুধের উপরে যে আপনারা ট্যাক্স কমিয়েছেন সেটা অভ্যন্তরীণ যারা আমাদের দেশের মধ্যে যারা দুধ উৎপাদন করছেন বা তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যে আমাদের যে গোষ্ঠীটা দেশে দুধ উৎপাদন করে বাজারজাত করছেন, বিদেশি দুধের উপর ট্যাক্সটা কমানোর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়েল, তাদের কথায় যে একেবারে যুক্তি নেই তা কিন্তু ঠিক নয়, তাদের কথায় যুক্তি আছে। কারণ তাদের যদি এখন যেহেতু আমাদের দেশের ভিতরে যারা দুগ্ধ উৎপাদন করেন, আমরা খুব কম পার্সেন্টেজ, আমাদের ডোমেস্টিক ডিমান্ড যা তার খুব কম পার্সেন্টেজ আমরা উৎপাদন করি। এখন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে হয় কি, চিকেন অর এগ, এটা কোনটা আমি আগে করব? আমি কি সাধারণ মানুষকে দাম বাড়িয়ে কন্টিনিউয়াসলি আই উইল আস্ক দেম অর ফোর্স দেম টু টেক যে আপনি বাইরের জিনিসটা নেন, নাকি আমি আস্তে আস্তে এটাকে এমন একটা রেশনালাইজ পর্যায়ে আনবো সো দ্যাট আমার দেশের ইন্ডাস্ট্রিগুলোও যেন ফরেন কম্পিটিশনে টিকতে পারে। আমার এখন যেটা আমাদের গ্লোবালাইজেশনের যুগ, এখন কিন্তু আস্তে 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 আমাদেরকে এই সমস্ত ট্যাক্সগুলো কমিয়েই আনতে হবে। আমরা বিশ্বব্যাপী আমাদেরকে কম্পিটিশনেই যেতে হবে। এবং যারা এই অভিযোগটা করেন তারা আসলে খুব সত্য অভিযোগ করেন না, কারণ আমার কাছে এরকম অভিযোগ কিন্তু এখনো নাই ট্যারিফ কমিশনে যে তাদের উপরে অতিরিক্ত হারে বা অতিরিক্ত কম ট্যাক্স করা হয়েছে। এমনভাবে ট্যাক্সটি করা হয়েছে যেটি আপনার জন্য ডোমেস্টিক যারা প্রডিউসার তাদের জন্য রিজনেবল প্রফিট থাকে। বাট আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমাদের দেশে যে পরিমাণ মিল্কের ডিমান্ড আছে, আমাদের ডেইরি প্রডিউসার তাদের জন্য রিজনেবল প্রফিট থাকে। বাট আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমাদের দেশে যে পরিমাণ মিল্কের ডিমান্ড আছে, আমাদের ডেইরি সেক্টরের রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং আমাদের যে ডিসেমিনেশন, আমাদের যে 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 টাইপের গাভী বা উৎপাদন করার কথা ছিল সেগুলো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এখনো।
আমার মনে হয় সরকার এবার আরেকটা জোর দিয়েছেন লাইভ স্টকের এই যে আপনার পরিবর্তন আনার জন্য রিসার্চের দিকে একটা জোর দিয়েছেন, সেটা বরং ভালো দিক। আমি আমাদের দেশের ব্যবসায়ীকে বলবো একটা গাই থেকে 5 কেজি দুধ পাওয়ার চাইতে আমরা যাতে 20 কেজি পেতে পারি, হ্যাঁ, একটা গরুর থেকে, এই লাইনে আমাদের ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে, করা দরকার। আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যেহেতু তেল এবং দুধের কথা আসছে, আপনি জানেন যে বাংলাদেশে দুটি ইদানিং কুড়া থেকে তেল তৈরি করা হয় এমন একটি একাধিক ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, এটা এই চালের কুড়া থেকে তেল তৈরি, এইখান থেকে কিন্তু ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করছে, ভ্যাট দিতে হবে না। প্লাস আয়করের হারও যে 2 বছর একেবারে শূন্য ট্যাক্স, দেন পরবর্তী 2 বছরে 50% যাতে এরা দাঁড়াতে পারে। আমি এই ক্ষেত্রে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলছেন যে 90% তেল আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি ডলার বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের এখানে চলে যাচ্ছে বিদেশে। যদি এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করানোর জন্য স্পেশাল কনসিডারেশন আরও দেওয়া হয়, যে হ্যাঁ, এই যদি তেল উৎপাদনের ক্ষেত্রে, কারণ এখানে একটা সমীক্ষায় আমি দেখেছি যে টোটাল প্রায় 4 কোটি মেট্রিক টন ধান উৎপাদিত হয়, তার 8% হলো কুড়া। সেই কুড়ার 8%-এর যদি অ্যাকোমোডেশন করা হয়, তার 20% তেল উৎপাদিত হয়। তাতে তেলের যে পরিমাণটা দাঁড়ায় 5 লক্ষ মেট্রিক টন। যদি আমরা পুরোপুরি এই চালের কুড়াটাকে তেল উৎপাদনে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা আমাদের বেঁচে যাবে। আমরা একটু এ পর্যায়ে কথা বলছি যে চট্টগ্রাম 2 অঞ্চলের কর কমিশনার অপূর্ব কান্তি দাসের সঙ্গে। জনাব অপূর্ব কান্তি দাস, আপনার কাছে জানতে চাইবো যে এবার বাজেটে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে 50,000 টাকার ঊর্ধ্বে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন করার বিধান রাখা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে একজন দরিদ্র কৃষক বা শ্রমিক যিনি তার মেয়েকে বিয়ে দিবেন, তার জন্য যদি 1 ভরি স্বর্ণ যদি তার কিনতে হয়, ওটাকে উনি চেকের মাধ্যমে লেনদেন করবেন? বা কোনো কৃষি যন্ত্রপাতি যদি দাম 50,000 টাকার বেশি হয়, সেটাও কি তাকে চেকের মাধ্যমে লেনদেন করতে হবে? এটা কি বাস্তব অবস্থায় সম্ভব? মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে আপনার কাছে জানতে চাইছি। থ্যাংক ইউ। এটা নিয়ে সাধারণভাবে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি, যে মেয়ের বিয়ে দেওয়ার সময়, স্বর্ণ কেনার সময় 50,000 টাকার উপরে লেনদেন হলে আপনাকে ব্যাংকের মাধ্যমে করতে হবে কিনা। আসলে এই সেকশনটা পুরোপুরি ব্যবসার সাথে রিলেটেড। অর্থাৎ আপনি মনে করেন একটি কোম্পানি, আপনি কোম্পানির কোনো খরচ যদি করেন এবং সেখানে যদি আপনি 50,000 টাকার উপরে কোনো লেনদেন করেন, সেক্ষেত্রে আমরা বলছি যে এই লেনদেনগুলো আপনাকে ব্যাংকের মাধ্যমে করতে হবে। আপনি জানেন যে আমাদের অর্থনীতিতে প্রায় 37.5%, প্রায় অর্থাৎ 38%-এর মতো আমাদের ইকোনমি, অর্থাৎ লেনদেন হয়। এর ফলে আমাদের ট্যাক্স কালেকশনের যেমন সমস্যা হয় এবং কোনো লেনদেনকে ট্র্যাক করা, অর্থাৎ তথ্য খুঁজে পাওয়া আমাদের কঠিন হয়। আমরা চাচ্ছি এই অ্যাকাউন্টিং ব্যবস্থা, অর্থাৎ হিসাব ব্যবস্থাটা শৃঙ্খলা আনার জন্য, এই ডিসিপ্লিন আনার জন্য আমাদের লক্ষ্য যে এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেনগুলো যেন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করে, এই বিষয়টাকে উৎসাহিত করার জন্যই আসলে আমরা এই বিধানটা করছি। কাজেই কোনো ব্যক্তির ব্যক্তিগত খরচের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। জনাব অপূর্ব কান্তি এটা দাস সম্পূর্ণভাবে ব্যবসায়িক লেনদেনের জন্য প্রযোজ্য হবে। জনাব অপূর্ব কান্তি দাস, আপনাকে ধন্যবাদ। জনাব জিকরুল আহমেদ, আপনি বিষয়টি সংসদে উপস্থাপন করেছিলেন, তো উনি যেটা বললেন সেটাতে তো ক্লিয়ার যে এটা ব্যক্তিগত মতামতের জন্য বলা হয়েছে লেনদেন। আচ্ছা, একজন ব্যবসায়ী লেনদেন করবেন, জি, লেনদেনের অর্থ হইল ক্রয় বিক্রয়। জি, আমি যখন ক্রয় করতে যাব, সে ফর এক্সাম্পল কি আমিন জুয়েলার্স লিমিটেড, জি, তখন তো তিনি আমার তার জন্য এটা সেটা আয়, আর আমি ব্যক্তির জন্য ব্যয়। সেখানে তো আমাকে ক্রস চেকের মাধ্যমে বা চেকের মাধ্যমে ক্রয় করতে হবে। যেহেতু বলা আছে পরিষ্কার লেনদেন, যদি প্রবিষ্টি দিয়ে বলা হতো যে এই ক্ষেত্রে নেওয়া হবে না, তাহলে আমি অপূর্ব বাবুর সঙ্গে একমত হতে পারতাম। জনাব অপূর্ব কান্তি দাস, আপনি বলছিলেন যে সাধারণ পর্যায়ে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী, সংসদ সদস্য, উনিও আমার মতোই ভুল বোঝাবুঝি রোগে আক্রান্ত। আপনি এইটা কিভাবে দূর করবেন? একটি প্রভিশন দিয়ে এটা দূর করা যাবে না? এখানে আমি একটু এখানে অবশ্যই দূর করা যাবে, কারণ জিকরুল সাহেব যেটা বললেন এখানে একটু গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা হলো এই যে আপনি আমিন জুয়েলার্সে যে যখন কিছু কিনবেন, ওইটা আপনাকে নগদের কোনো সমস্যা। এখানে বলা হচ্ছে কোম্পানি যে ব্যয় করবে, অর্থাৎ কোম্পানির এক্সপেন্ডিচারগুলো আপনার ব্যাংকের মাধ্যমে হতে হবে 50,000 টাকার উপরে হলে। অর্থাৎ আপনি যদি কিনতে যান
আপনাকে নগদে ব্যয় করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ কোম্পানির ব্যয়গুলো হতে হবে আপনার ব্যাংকের মাধ্যমে। ব্যক্তিকে টার্গেট করা হয়নি, অপূর্ব যেমনটি বললেন। এটা হচ্ছে যে কারণ চেকের মাধ্যমে করার অনেকগুলো প্রয়োজন আছে, দরকারও আছে, কেননা অনেক লেনদেন হয় যেটা আইডেন্টিফিকেশন করা, তার উৎস, তার সব কিছুকে দেখার জন্যে ব্যাংকে আসতে পারে। ওইখানে আমিন জুয়েলার্স কোনো লেনদেন যদি করে, মানে তার যে বিক্রির যে টাকা সেটা যেন সে ব্যাংকের মাধ্যমে এটা করে, কিন্তু একজন কৃষক, একজন কন্যাদায়গ্রস্ত পিতা তার একটা জিনিস কিনতে যাবে, তাকে তো টাকা দিয়ে বলছিলেন যে মানে এটা আসলে আইনের সুনির্দিষ্ট করা নাই, সুনির্দিষ্ট থাকলে না, এগুলো তো প্রভিশনতে নিশ্চয়ই ইয়ে করবে, এছাড়াও যখন জারি করা হবে তখন এটা হলো যেটা মজিদ সাহেব এবং জিকরুল সাহেব যেটা বললেন, দুটাই অ্যাপারেন্টলি ট্রু। একটা হলো যে আমাদের দেশে যে মানুষ যে খরচ প্রদর্শন করে এবং আয় প্রদর্শন করে, খরচগুলো আপনি যদি দেখেন, এবং বড় বড় প্রতিষ্ঠানে তাদের বড় বড় হাইলি পেইড এমপ্লয়িজদেরও তারা ক্যাশ টাকা বেতন দেন। এখন কত টাকা দিয়ে কত টাকার রিসিপ্ট নেন এইটা কিন্তু ঠিক মতো ট্রান্সপারেন্সি হয় না ইনকাম ট্যাক্স রিটার্নের বেলায়, ট্যাক্স রিটার্নের বেলায় এটা হয় না। যার ফলে হচ্ছে কি, যদি এটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে ফর্মাল ট্রানজ্যাকশনটা করার জন্য, এটাকে উৎসাহিত করার জন্য এই আইন করা হয়েছে। আর আমাদের মাননীয় আয়কর আইনজীবী পেশাগতভাবে উনি যেটা বললেন, উনারও একটা পয়েন্ট আছে যে এটাকে আর একটু লেনদেনের বিষয়টাকে আর একটু পরিষ্কার করার বিষয় আছে। আপনার আর একটু আমি জিকরুল সাহেবের অবগতির জন্য জানাই যে আপনি জেনে খুশি হবেন যে এটা অপূর্বর কথাটাও ঠিক, যে এটা কোম্পানির ক্ষেত্রেই আসলে প্রযোজ্য করা হয়েছে, যাতে আপনি আপনার ট্যাক্সটা সঠিকভাবে প্রদর্শন করতে পারেন। আপনার খরচটা কত, ইভেন একটা গুডস প্রোডাকশনের ক্ষেত্রে আপনার খরচটা কত হচ্ছে, কত আপনি পেমেন্ট করছেন, ইনপুট কত টাকার কিনছেন, আপনার ভ্যালুটা আসলে কত অ্যাড হচ্ছে। Apparently it is also applied for the, not only for income tax but also applied for the value added tax. আমরা ছোট ছোট ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ট্যারিফ কমিশন থেকে রিকমেন্ডেশন করেছিলাম সরকারের কাছে যে ছোট ব্যবসায়ীদের কাছে সাথে যারা ছোট একদম তাদেরকে যেন এর আওতায় না হয়, তাদেরকে একটা সিলিং পর্যন্ত গিয়ে এত পার্সেন্ট ট্যাক্স, তাদের কোনো ভ্যাটের খাতা টাতা এসব রাখা দরকার নেই। তারা ওই লিমিটের ভিতরে থাকলে তারা শুধু ওই অত পার্সেন্টেজ ট্যাক্সটাই দেবেন। এটাকেও আমরা ইজি করেছি। তো এখন উনি যেটা বললেন সেটাকে আর একটু ব্যাখ্যার সুযোগ আছে, আমার মনে হয় ওই ব্যাখ্যাটুক যোগ করলে আর একটু পরিষ্কার হবে। পরে যখন পরিপত্র জারি করা হবে, পরিপত্র এক, তখন এখানে ব্যাখ্যা দিয়ে কিছুই বলি না, আমি যা বলতেছি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এবং জাতীয় রাজস্ব বোর্ড যে ইনফরমেশন দিচ্ছে তার ভিত্তিতে আমি বলছি। আমি অপূর্ব বাবুর জ্ঞাতার্থে বলছি, বাজেট অ্যানালাইসিস এবং মনিটরিং ইউনিট বামু নামে একটি প্রতিষ্ঠান আমাদের বর্তমান সরকার বা সংসদ সেখানে স্থাপিত হয়েছে। সেখান থেকে একটা হেল্প ডেস্ক সেখানে স্থাপিত হয়। সেই হেল্প ডেস্কের মাধ্যমে আমি এনবিআর থেকে কিছু তথ্য আমি নিয়েছি। সেই তথ্য যদি আমি বলি যে কোম্পানির ঋণ ব্যাংকিং চ্যানেলে প্রত্যাহার বাধ্যকর, এর ফলে কোনো ব্যক্তি বা কোম্পানির নিকট থেকে, ব্যক্তি এবং কোম্পানি থেকে ব্যাংকিং চ্যানেল ভিন্ন অন্য কোনো মাধ্যমে ঋণ গ্রহণ করা হলে ইত্যাদি, এই সমস্ত বেচা বিক্রি গ্রহণে এটার ইয়েতে রাজস্ব আয় বা ব্যয় এখানে বলছে, স্পষ্ট বলছে হ্রাস বা বৃদ্ধি নেই। এই যে আইনটা করা হয়েছে এটা জাতীয় রাজস্ব বোর্ডের কমেন্ট হইল এই কারণগুলির কারণে রাজস্ব হ্রাস অথবা বৃদ্ধি নেই। এটা জাতীয় রাজস্ব বোর্ডের একটা পরিসংখ্যান, যেটা নাকি আমরা আগে তাজউদ্দিন সবার আমলে পেয়েছিলাম। বর্তমান যে 500 টাকার বাজেট ছিল, এবং ডক্টর আকবর এখানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে মানে এর ফলে রাজস্ব আয় বা বৃদ্ধি হচ্ছে না, এটা হচ্ছে না বলে এনবিআর বলতেছে। কাজে আমাকে কেন অনর্থক কেন একটা আইনকে অস্বচ্ছ করতে যাব যেখানে কোনো ট্যাক্সের কোনো ইমপ্লিকেশন না, বা ট্যাক্স না। মজিদ সাহেব যেরকম বলছিলেন যে এইটা যখন পরিপত্র পুরোপুরি জারি হবে তখন এটা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যেটা জারি করা হয় তখন কিন্তু এই বিষয়গুলো আপনার স্পষ্টীকরণ করা হবে। আশা করি তখন আমরা সেই বড়ই থাকি তাহলে না। তবে আচ্ছা, আমি রাজশাহী থেকে ব্যবসায়ী তৌফিকুর রহমান লাবলুর কাছে জানতে চাইবো যে লাবলু, প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেট ব্যবসার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। হ্যালো, রাজশাহীতে যে বর্তমানে যে বাজেট পেশ করা হয়েছে তাতে রাজশাহী ব্যবসায়িকদের
রাজশাহী ব্যবসায়িকদের যে চিন্তাভাবনা আছে, মিশ্র চিন্তাভাবনা আছে এ বিষয়ে, যে ট্যাক্স পলিসি যেটা করা হয়েছে সেটার ব্যাপারে একটু রাজশাহী কিছু কিছু ব্যবসায়িকের একটা ভিন্ন মতামত আছে। যেমন অতীতেও দেখা গেছে যে এটার স্ল্যাব ছিল 1,80,000 টাকা, সেটা থেকে 2,20,000 টাকা বৃদ্ধি করার একটা প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু আমাদের আপনারা জানেন যে বাংলাদেশে রাজশাহী একটা অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে এই ট্যাক্স বৃদ্ধি, যে স্ল্যাবটা বৃদ্ধি করা না করে বরং অলরেডি যারা 3 নাম্বার যাদের অন্তর্ভুক্ত আছে, এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে 50 লক্ষ 3 নামধারী 3 অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে থেকে মাত্র 9 লক্ষ ব্যক্তি এই ট্যাক্সের আওতায় আছে এবং ট্যাক্স পরিশোধ করেন। অলমোস্ট 41 lakhs, মানে 41,000, প্রায় 41 লক্ষ লোক এই ট্যাক্সের আওতায় আসে না, যদিও তাদের 3 নাম্বার আছে। তো বরং এই জায়গাগুলো যদি সরকার একটু বেশি এনবিআর এবং সরকার যদি নজর দেয়, এবং এই যারা 3 নাম্বার যাদের আছে এবং তাদেরকে যদি ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়, তাহলে বোধহয় আরও একটু সুবিধা হয় আর কি। দ্বিতীয় কথা হলো যে এই আমাদের অবহেলিত অঞ্চল হিসাবে যে ট্যাক্স। জনাব লাবলু, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। আমরা খুলনা থেকে শেখ মোহাম্মদ আবু হানিফের কাছে জানতে চাইবো যে কোনো ধরনের কর দিতে গিয়ে আপনি কোনো বড় কোনো সমস্যার মুখে পড়েন, যে কোনো ধরনের কর? জনাব আবু হানিফ। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ক্ষুদ্র ব্যবসা হিসেবে আমরা যখন ট্যাক্স দিতে যাই, আমরা যখন ট্যাক্স দেই, আমাদের একটা ভীতি কাজ করে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সরকার ট্যাক্স দেওয়ার যে প্রক্রিয়া সেটা সহজতর করবার জন্য চেষ্টা করেছেন। এবং আমি মনে করি যে আজকে আমাদের যে একদম সর্বনিম্ন যে আয়কর নির্ধারণ করা হয়েছে যে 3,000 টাকা, এবং সেই ক্ষেত্রে গত অর্থ বছরে 2,000 টাকা ছিল। আমরা মনে করি যে 3,000 টাকার সাথে সাথে আজকে যে সর্বনিম্ন যে আয় ছিল 1,80,000, সেখান থেকে 2,20,000 থেকে 2.5 লক্ষ টাকা যদি নির্ধারণ করে, সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের সংখ্যা, আয়কর দাতাদের সংখ্যা বৃদ্ধি করবার জন্য যদি আয়করের লিমিটটা আর একটু কমিয়ে সংখ্যা বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে হয়তো জাতীয় রাজস্বের ক্ষেত্রে আরও বেশি আয়কর দাতাদের পাওয়া যাবে। এবং এদেরকে উৎসাহিত করার জন্য আয়কর পরিষদের আয়কর যারা দিবেন তাদেরকে যেন সহজতরভাবে তারা দিতে পারেন, এই প্রক্রিয়া সরকারের আরও সহজতর প্রক্রিয়া আসা উচিত বলে আমি মনে করি। জনাব আবু হানিফ, আপনাকে ধন্যবাদ। আমরা মানে ঢাকার বাইরের থেকে আমাদের দুইজন ব্যবসায়ীর কথা শুনলাম। আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর যে বিষয়গুলি আপনাদের তিনজনের কাছে জানতে চাইবো, যে সেখানে ওনারা যে প্রসঙ্গগুলি এনেছে সেই প্রসঙ্গগুলির সাথে আরেকটু যোগ করতে চাইবো যে এই প্রস্তাবিত বাজেটে যাদের টিআইএন আছে তাদের ব্যাংক সুদের হার 10%, এবং যাদের টিআইএন নেই তাদের জন্য 15%। এরকম বৈষম্য কেন করা হলো সেটি একটু যুক্ত করব। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে শুনবো। 10% যাদের নেই তাদের জন্য 15%, এই বৈষম্য কেন? এখানে আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, যে টাকা সর্বনিম্ন কর 2,000 থেকে 3,000 করা হয়েছে। এটা আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যেন ছোট আয়ের যে ইনকাম গ্রুপ তাদের উপর একটা বিশাল অঙ্কের ট্যাক্স, কিন্তু প্রকৃতপক্ষে আমরা বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, আমার মনে হয় যে 1,000 টাকা কোনো টাকাই না। তবে আমি রাজশাহী ভাইয়ের সঙ্গে একমত। রাজশাহী অ্যাজ এ হোল এটা কিন্তু একটা দরিদ্র পীড়িত এলাকা। এখানে আমি একজন ট্যাক্স লয়ার বা আমাদের যে বার অ্যাসোসিয়েশনের যে লয়ারের সংখ্যা একটা ডিভিশনে যা থাকার কথা তা কিন্তু নেই, কারণ ওখানে ব্যবসায়ী সংখ্যা অনেক কম। কাজেই ক্ষেত্র বিশেষে হয়তো তারা একটু কষ্ট হবে, হলেও আমি মনে করি যে এইটা তারা মেনে নেওয়া উচিত। কিন্তু আমি যে জায়গাটা অ্যাড্রেস করতে চাই সেটি হলো যে বর্তমানে বাংলাদেশে 46 জন মাত্র ব্যক্তি 1 কোটি টাকার ঊর্ধ্বে ট্যাক্স পেমেন্ট করেন। কিন্তু ডক্টর আবুল বারাকাতের যে একটা সমীক্ষা বা তার একটা গবেষণা আছে যে বাংলাদেশে মিনিমাম 50,000 লোক আছেন যারা 1 কোটি টাকার উপরে ট্যাক্স দিতে পারেন। যদি সেটা তাই হয় তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি 50,000 কোটি টাকা আদায় করতে পারি। তো সেটা ডিগিং করা, বের করার আগ পর্যন্ত আমার মনে হয় ছোট করদাতাদের উপর একটু চাপ থাকবে। তো আমি সরকারের একটি অংশ
আপনারা কেন বাইর করছেন না বা এই না, সম্পর্কে? আমরা এই যে সরকার কিন্তু চেষ্টা করছে, আপনি ইতিমধ্যে জানেন জি যে আয়কর বিভাগকে কিন্তু সম্প্রসারিত করা হয়েছে জি এবং এটা আমরা খুব শীঘ্রই জাতি এটা সুফল পাবে। আচ্ছা এবং আমি এখানে বলতে চাচ্ছি যেটা, যদি আমরা আয়করটাকে প্রত্যক্ষ কর যেটা আমরা বলি, এটার উপর যদি বেশি নির্ভরতা আমরা বাড়াতে পারি এবং বেশি নির্ভরশীল হই, তাহলে আমরা ওই ভ্যাট বা পরোক্ষ কর যেটা সেখানে কিন্তু আমরা কমাতে পারি। আপনি জানেন, এটা ওনারা দুজন স্বীকার করবেন যে পরোক্ষ কর কিন্তু অলওয়েজ আমরা 16 কোটি মানুষ এটাকে বিয়ার করি। জি যে আমরা ওই যে বিত্তবান বা বিত্তহীন বা কম বিত্তের মানুষেরা আমরা সকলে কিন্তু সমানভাবে ভ্যাট প্রদান করে থাকি। কাজে এই জায়গায় নির্ভরতা কমাইতে হবে এবং আয়করের উপরে নির্ভরতা বাড়াতে হবে। অ্যাকচুয়ালি অর্থনীতি আর কিন্তু এই ভ্যাট টাচেস এভিবডি, রাইট রাইট। বাট ইনকাম ট্যাক্স ডাজ নট। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটার উত্তরটা সেটা আমি দিয়ে নিই, যে উৎসে কর কর্তনের ব্যাপারে ডাবল স্ট্যান্ডার্ড করা হয়েছে। এটা আমি সরকারের পক্ষ থেকেও আমি বলতে পারি, সরকারের থেকেও আমি বলবো, সরকারের অংশ হিসেবে আমি বলবো, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। একজন মানুষের টিআইএন নাই, তিনি উৎসে কর তার থেকে কর্তন করা হবে 15%, আর যিনি টিআইএনধারী তাকে দিতে হবে 10%। তো এখানে একটা বৈষম্য, ডাবল স্ট্যান্ডার্ড। আরেকটি কথা এখানে সংযুক্ত করতে চাই, আইনটা যে জায়গায় অস্পষ্ট আমার কাছে লেগেছে সেটা হলো স্বামী স্ত্রী যৌথভাবে ব্যাংক অ্যাকাউন্ট আছে। এক ক্ষেত্রে যদি দেখা যায় যে স্বামীর নামে অ্যাকাউন্ট টিআইএন আছে বা স্ত্রীর নামে টিআইএন নেই, সেই যৌথ অ্যাকাউন্টের বেলায় কত পার্সেন্ট উৎসে কর্তন করা হবে? এই জায়গায় কিন্তু আইনটা খুবই অস্পষ্ট। আমি অর্থমন্ত্রীর মতো যে এটাকে দুষ্ট আইন আমি এটা বলতে চাই না, কারণ দুষ্ট আইনেরা দুষ্ট আইনকে রচনা করে দুষ্ট লোকেরা, আমি সেই জায়গায় যাব না। যদিও তিনি অকপটে বলতে পেরেছেন যে শেয়ার মার্কেটটি ক্যাপিটাল মার্কেট একটা দুষ্ট মার্কেট, আমি সেভাবে বলবো না। আমি বলবো আইনটাকে স্পষ্ট করতে হবে এবং সুস্পষ্ট আইন ছাড়া আমি ট্যাক্স দেবো কেন? আর এখানে বাংলাদেশে এত মেধাবী রয়েছেন, এখানে তো মোদি সাহেব রয়েছেন, আমি জানি, আমি ডিপার্টমেন্টে 40 বছর উপলব্ধি করছি। এই ডিপার্টমেন্টের প্রচুর মেধাবী লোকজন রয়েছে, তাদেরকে যদি ড্রাফটিংটা করা হয় নিশ্চয়ই এটা হইতো না। অথবা আমার মতন কম জ্ঞান আছে এরকম আইনজীবীও কিন্তু রয়েছে বাংলাদেশে প্রচুর, প্রত্যেকটি ডিভিশন রয়েছে, তার থেকে অ্যাডভাইস দিলে কিন্তু এই ধরনের আইনটা হইতো না। কেন? একটা অস্পষ্ট আইন এবং কি বলবে, প্রথমেই বললাম যে ডাবল স্ট্যান্ডার্ড আইন হবে শেখ হাসিনা সরকারের আমলে, যে সরকার ইতিমধ্যে তার কৃতিত্বের পরিচয় দিয়েছে এবং এই 3 বছরে আমার যে করের আভ্যন্তরীণ সম্পদ আহরণ বা আদায় এটা দ্বিগুণ করতে পেরেছে। এবং আপনি দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যে তাজউদ্দিন সাহেব ছিলেন 500 কোটি টাকার বাজেট, আর এখন কিন্তু আমরা 1,91,000 কোটি, মানে কয় লক্ষ গুণ আমরা বাড়ছি, বৃদ্ধি হয়েছে। জি, আপনি পয়েন্টে একদম পরিষ্কার করেছেন। আমি একটু জনাব আব্দুল মজিদের কাছে যেতে চাই যে আমাদের একজন দর্শক ওমর তাসিক, উনি একটি প্রশ্ন করেছেন যে আমি আমার ট্যাক্স পেড টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে 15% ভ্যাট পে করব কেন, কোন যুক্তিতে, আমি এতে কি ভ্যালু অ্যাড করছি? না, এখন দোকানদার খাবার তৈরি করে পরিবেশন করছে, জি, আমার দেশের ইলিশ মাছ খেয়ে এবং আমার দেশের হাওয়া বাতাস উপভোগ করে যদি সেখানে সরকারকে তার একটা ন্যায্য হিস্সা বা অংশ না দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কার্যকর্মের সাথে আমি তো খেতে গেছি, খেতে গেলেও আমি তো আবার ট্যাক্স পেড টাকা দিয়ে খেতে গেছি, উনার বক্তব্য যেটা ট্যাক্স পেড টাকা মানে আমি তো টাকাটা ট্যাক্স পে করব, আমার যে আয় আছে সেই আয় থেকে তো আমি দিচ্ছি টাকা। তো এখন আমি রেস্টুরেন্টে খেতে গেলে আমি 15% ভ্যাট কেন দিব? এটা তো একটা সার্ভিস, একটা সার্ভিস নিচ্ছি আমি, সার্ভিস নিলে সার্ভিসের উপরে একটা দিতে হবে, যে নো লাঞ্চ ইজ ফ্রি কথাটা আছে আর কি। আমি তো ট্যাক্স পেড টাকা দিয়ে ইনকাম ট্যাক্স দেবেন, সেটা আলাদা, ওটা তো ইনকাম ট্যাক্স। এই ট্যাক্স আর এই ভ্যাট ট্যাক্স এক না। আচ্ছা, এটা হচ্ছে ভ্যালু এডিশনের অর্থটা হচ্ছে এই যে ওই দোকানদার কিছু কাঁচামাল সবকিছু জোগাড় করে সে পরিবেশন করছে খাওয়ার জন্য, আপনি সেখানে যে খাচ্ছেন, খেলে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আপনি এই সুযোগ সুবিধাটা যেটা ভোগ করছেন সেটার জন্য আপনাকে রাষ্ট্রের সাথে একটি অংশীদারিত্ব হিসেবে ট্যাক্স কিন্তু আমরা নেই, এটা একটা অংশীদারিত্বের কনসেপ্টের থেকে, যে আমি আপনাকে সেবা সুযোগগুলো দেবো। আপনি যে হোটেলে খেতে যাচ্ছেন, সুন্দর একটা পথ দিয়ে যাচ্ছেন, ভালোভাবে রাস্তাটা তৈরি করা, এর নিরাপত্তা, এর সবকিছু, এগুলো করতে গেলে তো আপনাকে সেটা করতে হবে। ঠিক, আসলে খুব নিষ্ঠুর মনে হলো। না, নিষ্ঠুর না, আসলে বিষয়টা আমি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে খেতে যাচ্ছি, বিষয়টা কিন্তু এটা না, বিষয়টা এটা না। এখানে কিন্তু আসলে আপনি যে ভোক্তার কথা বললেন, হি ইজ নট পেইং। আসলে পে করতে পারার কথা দোকানদারের, দোজ হু আর অ্যাডিং ভ্যালু।
দোকানদার 100 টাকা বা 1000 টাকা ইলিশ মাছ কিনে ওটাকে রান্না করে বিক্রি করতেছে 2000 টাকা। হোয়াট এভার ভ্যালু হি ইজ অ্যাডিং সেইটার উপরে সে ট্যাক্স দিবে, তার প্রাইস কত। আসলে এই ট্যাক্সটা, এই প্রাইসটাই হওয়া উচিত ভ্যাট ইনক্লুডিং ট্যাক্স। সে 100 টাকা যদি যোগ করে ওখানে, তাহলে 15 টাকা সে ট্যাক্স দেবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি ক্রেতা হিসেবে দিচ্ছেন, ক্রেতা হিসেবে আপনি আসলে দিচ্ছেন না, ক্রেতা হিসেবে আপনি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস দিচ্ছেন। ওই প্রাইসের 15% হচ্ছে ভ্যাট, যে ভ্যালু আপনি অ্যাড করলেন, আপনার যে ইনপুট আর সেলস প্রাইস এর মাঝে আপনি ভ্যালু অ্যাড করেছেন। সুতরাং সত্যি কি তাই? আমি তো মেনু কার্ডে মেনু দেখছি, আমার যে আমার একটা পণ্যের দাম লেখা আছে 600 টাকা। ট্রু, আমি 600 টাকা পণ্য বলে সেটা খাচ্ছি, তারপরে এটার উপর আমি 15% ভ্যাট কেন দিব? No, he should have said আপনার মেনু কার্ডের ভিতরে ওইখানেই লেখা থাকা উচিত। আপনি যদি বিদেশের কোনো রেস্টুরেন্টে যান, তাহলে আপনি দেখবেন লেখা থাকবে হয় 3% সার্ভিস চার্জ বা 3% ট্যাক্সেস। আপনার এখানে লেখা হয় না, এই লেখা হয় না, এটা হচ্ছে অন্যায়। রাইট। হ্যাঁ, আপনার প্রত্যেকটা প্রাইস লিস্টে থাকতে হবে 600 টাকা প্লাস প্লাস। আপনারা বাইরে যখন যান, বিদেশে যখন যান, দেখবেন সব জায়গায় লিখবে 600 টাকা প্লাস প্লাস। প্লাস মানেই আপনি বুঝবেন যে দেয়ার আর 2 ট্যাক্সেস, আর প্লাস হলে বুঝবেন একটা ট্যাক্সেস আছে। আবার দেখবেন অনেক হোটেলে, আমাদের দেশের অনেক হোটেলে দিয়ে সার্ভিস চার্জ বলে, তুমি কি সার্ভিস চার্জ ইনক্লুডেড, আপনাকে জিজ্ঞাসা করতে হয়। রাইট। তো এটা জিজ্ঞাসা করার কথা না। সুতরাং এই জনগণের উপরে যেটা খাওয়ার কথা বললেন, এই কথাটা ঠিক নয়। ভ্যালু অ্যাডেডের কনসেপ্ট এটা না। আমি তো ভোক্তা, আমি কোনো ভ্যালু অ্যাড করিনি, ও ভ্যালু অ্যাড করে বিক্রি করেছে আমার কাছে, ওর ভিতরে। জি, এইটাই প্রশ্ন ছিল আমাদের দর্শকের, যে আমি যেহেতু কিনতে গেছি সেটা আমি এটাতে বাধ্য কিনা। আমার মনে হয় যে দর্শকের প্রশ্নটি জবাব পেয়েছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রথম প্রশ্নটি অপূর্ব কান্তি দাসের কাছে জানতে চাইবো যে এইবার আয়কর মানে একটি বিক্রয়ের উপর আয়কর ধার্য করার বিষয়টি আপনি সমর্থন করেন কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি এই প্রশ্নটি নিয়ে। মিরপুর একে অবস্থিত মেট্রোপলিটন ধারায় বলা আছে মোট বিক্রয়ের উপর আয়কর ধার্য হবে, কিন্তু আইনের মূল উদ্দেশ্য হচ্ছে অর্জিত আয়ের উপর কর ধার্য করা। এটার সাথে কি আপনি একমত কিনা? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি একটু বলি এইভাবে, যে বিক্রয়ের উপর কখনো আমরা কর ধার্য করি না। আমরা আসলে বিক্রয়ের পর্যায়ে যখন বিক্রয়টা ঘটে, তখন বিক্রয় স্থলে বিক্রয়ের সময় আমরা ট্যাক্সটা আদায় করে নিয়ে থাকি ইন অ্যাডভান্স, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স। কাজেই এটা ইনকাম ট্যাক্সের নীতি অনুযায়ী ঠিকই আছে যে একজন করদাতা যখন বিক্রি করেন, অর্থাৎ বিক্রয় থেকেই তার আয় অর্জন হয়ে থাকে। সুতরাং উনি যদি ওনার অর্জিত আয়ের উপর আগেই যদি ট্যাক্স কিছু দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে তার ট্যাক্স দিতে সুবিধা হয়। আসলে এই কারণেই বিক্রয়ের সময় উৎসে আয়করটা কেটে রাখা। জনাব অপূর্ব কান্তি দাস, 16 সিসিসি অনুসারে আমার কি এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আমি একটি 50 টাকা একটি দ্রব্য কিনে তা যদি আমি 45 টাকা মূল্য বিক্রি করি, তাইলেও আমাকে কিছু ট্যাক্স দিতে হবে যেখানে আমি কোনো আয় করছি না? এরকম কি একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে? জি, এইটা জি হ্যাঁ, শুধুমাত্র কোম্পানির জন্য, এটা কোনো ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য না, শুধুমাত্র কোম্পানি করদাতার জন্য। আপনি যেমন এর আগের আলোচনায় দেখলেন যে ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম কর ধার্যের একটা বিধান আছে। যেমন আপনি শুনলেন এটা আগে ছিল 2000 টাকা, এবারের বাজেটে 3000 টাকার করার প্রস্তাব করা হয়েছে। ঠিক তেমনি এই একই ফিলোসফিতে কোম্পানি করদাতাদের জন্য একটা মিনিমাম ট্যাক্স ধার্যের বিধান আছে। কোম্পানি করদাতাদের জন্য হলেও কি সেটা অনেকটা উপরে, কোম্পানি করদাতাদের জন্য হলেও কি এটা অনেকটা অযৌক্তিক না? যে আমি যদি বিক্রয় মূল্যটা আমার ক্রয় মূল্যের চেয়ে কম হয়, তারপর আমি ট্যাক্স দিচ্ছি। এখন এই আইন কেন করা হলো তার প্রেক্ষাপট যদি আলোচনা করি, তাহলে হয়তো পরিস্থিতির বিবেচনায় হয়তো যৌক্তিক আপনার কাছে মনে হবে। কেননা বাংলাদেশে ইনকর্পোরেটেড কোম্পানির সংখ্যা প্রায় 1 লাখ, কিন্তু সব ইনকর্পোরেট কিন্তু সব কোম্পানি চালু হয় না। এখন পর্যন্ত চালু কোম্পানির সংখ্যা হলো প্রায় 60,000, এবং এই 60,000 কোম্পানির যদি আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, তো এর ভিতরে অ্যারাউন্ড 10,000 কোম্পানি
আপনার ট্যাক্স দেয়। জনাব অপূর্ব কান্তি দাস, আমরা বাকি বুঝতে পারছি যে সবাই মানে আপনি প্রতি বছর আপনাকে ধন্যবাদ, আপনি কোম্পানির প্রেক্ষাপটটা বলছেন। জনাব জিকরুল আহমেদ উনি উনার মতো করে বলতে চেষ্টা করছেন, আমরা এই প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের না, আমি এখানে ক্লিয়ার করি, আইনটা কিন্তু অত্যন্ত সুস্পষ্ট জি। এবং সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন ইন এনি আদার প্রভিশনস অফ দিস অর্ডিন্যান্স এটসেট্রা বইলা বলছে যে ট্যাক্স irrespective of its profits or loss in an assessment year for the reason whatsoever, including ইত্যাদি বইলা বলছে, are liable to pay tax at the rate of 0.50%. আমার বক্তব্য হলো ইট ইজ অ্যাগেন্স্ট দি কনসেপ্ট অফ দি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। জি, মানে সেলের উপর আমি ট্যাক্স নিতে পারবো না, এটা কোম্পানি হোক আর ইন্ডিভিজুয়াল হোক। রাইট। তো যেটা অপূর্ববাবু বলছেন, এটা আমার মনে হয় তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কি। সেটা হলো এই আইনটার কনসেপ্টের বিরুদ্ধে এই 16CCC। আচ্ছা, আপনার বক্তব্য এখানে পরিষ্কার। আমি একটা বিষয় জানতে চাইবো যে আপনি এর আগে বলছিলেন যে আমাদের মোট 46,000, মানে আবুল বারকাত, ডক্টর আবুল বারকাতের একটি উদাহরণ দিয়ে যে আমাদের মোট 46,000 যারা আছেন কোটিপতি, যারা কোটি টাকার বেশি ট্যাক্স দিতে পারেন প্রতি বছর, তাদেরকে আমরা দেখছি না। এর দায় কি আপনাদের কাঁধেও কিছুটা আসে কিনা? আপনারা যারা আয়কর আইনজীবী আছেন তারা এখানে কথাটা আমি বলতে আমি সহজ, আপনি যেমন সহজভাবে প্রশ্ন করছেন আমি সহজভাবে উত্তর দিচ্ছি। এটার দায়িত্ব কিন্তু পুরাটাই এই আয়কর বিভাগের, আমাদের নয়। কারণ তাদের কাছে ক্ষমতা দেওয়া আছে যে একটি লোক কিভাবে ট্যাক্স দিবেন, কত টাকা দিবেন, এবং যদি কোনো ট্যাক্স ইভেশন হয়ে থাকে বা অ্যাভয়েডও করে থাকে, সেই ক্ষেত্রে ধরার দায়িত্ব কিন্তু তাদের। এবং ধরার একটি মাত্র পথ আমি বলবো, অনেকগুলি পথের মধ্যে সর্বোচ্চ পন্থা হলো ব্যাংক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। এবং আপনি জানেন যে অনলাইনের যুগ, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করা এনবিআর এর পক্ষে খুবই সোজা। সেকশন 113F পরিষ্কার বলা আছে যে তারা যে কোনো ব্যক্তির যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট তারা সিজ করতে পারবেন। তাহলে মানে এই ব্যাপারটি আয়কর বিভাগের জনাব মজিদ আমাদের হাতে একটু সময় না, আপনি কি বিষয়টির সাথে একমত কিনা? একটি লাইন শুনবো আপনার কাছ থেকে। আয়কর বিভাগের কর্মদক্ষতার উপরে এটা অবশ্যই নির্ভরশীল। এবং কিছুক্ষণ আগে উনি যেটা বলেছেন, অ্যাকচুয়ালি কিন্তু এই গত বছর কেবল আয়কর বিভাগে তার জনবল এবং তার যে সম্প্রসারণ ঘটানো হয়েছে, এর আগে কিন্তু লোকবল আসলে যথেষ্ট কম ছিল এবং অফিস আদালতও কম ছিল। এখন বিভিন্ন বিষয় ভিত্তিক কিন্তু এখন কর কমিশনারেট করা হয়েছে। আমরা আশা করি যে এই বিষয়গুলোর এই ব্যাপ্তি বাড়ানোর প্রয়াসগুলো আরো সফলতার দিকে যাবে। ডক্টর মুজিবুর রহমান, আপনার কাছে একদমই শেষ লাইনটি। আমার শেষ লাইনটা হলো যে আমি এই যে আয়করের যে লাস্ট বিষয়টা আসলো, সেটা আমি অ্যাকচুয়ালি যে জনবলের সেক্ষেত্রে এটা প্রযোজ্য আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা নীতি, এবং সেই নীতি অনুযায়ী একটা সংঘবদ্ধ প্রচেষ্টার উপরে এটা নির্ভর করে। আপনি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমার যে 3 নাম্বার এতগুলো আছে, মাত্র 9 লাখ, মানে 4% বা 18% তার ট্যাক্স দেয়। আপনার ঢাকা শহরে কতগুলো বাড়ি আছে, কতগুলো অ্যাপার্টমেন্ট আছে, তারা কি সবাই ট্যাক্স দেন? আপনি এইটা সার্ভে করতে আপনার এত লোক বলের দরকার নাই। একটা ক্র্যাশ প্রোগ্রাম ফর এ মান্থ, 1 মাস যদি আপনি নেন, আর আমাদের শাহ জিকরুল সাহেব যেটা বললো যে ব্যাংকগুলোকে সাথে যদি আপনি এটা রিকনসাইল করেন, আর ফাইনালি আপনার সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা বহুদিন হলো করার কথা আছে, সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটি যদি করা হয় এবং সেখানে যদি শাস্তির বিধান থাকে, তাহলে আমাদের কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব আর হঠাৎ করে সিল মেরে দেবেন না, লসের খাতায় সিল মারবেন। রাইট। আমরা আজকের আলোচনা অনেকগুলি বিষয় উঠে এসেছে, আমরা আশা করবো যে এই বিষয়গুলি মানে সামনে বাজেট যখন পাস হবে তখন ইনকর্পোরেট করা হবে। এই ছিল আজকের বাংলাদেশে। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব জিকরুল আহমেদ, জনাব মজিদ, জনাব ডক্টর মুজিবুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।